হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েলসনেস। তো আজকে টাইটেলের থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজকের ডেস্টিনেশন হচ্ছে আমাদের কলকাতার সবথেকে বড় ট্যুরিস্ট স্পট আলিপুর জেল মিউজিয়াম, যেটা জেলখানা ছিল জেল মিউজিয়াম রূপে খুলে গেছে। আর যাওয়ার খুবই সহজ উপায়, সেটা হচ্ছে যতীন দাস পার্ক মেট্রো। তোমরা যেখান থেকে মেট্রো ধরো না কেন, যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে নেমে যাবে। সেখান থেকে জাস্ট 1 মিনিট হাঁটা পথ, লোকজনকে জিজ্ঞেস করলেই বলে দেবে অটো স্ট্যান্ড, জাস্ট 10 টাকা নেবে। আর তোমরা 3 থেকে 4 মিনিটের মধ্যে পৌঁছে যাবে এখানে আলিপুর জেল মিউজিয়ামে। এই আলিপুর জেল মিউজিয়াম আসলে হচ্ছে একটা জেলখানা, যেখানে ব্রিটিশ শাসনকালের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের নেতৃবৃন্দকে আটকে রাখা বা ফাঁসি দেওয়া হতো। জেলে আসার জন্য মানুষ এতটা খুশি কি করে হতে পারে, মাই গড। কিন্তু বৃষ্টিতে একদম বহু বহু বছর বাদে কলেজের বন্ধুর সাথে দেখা, তো ঠিক করলাম চল বন্ধু একদিন ঘুরে আসা যাক, তাও আবার কোথায়, আলিপুর জেল মিউজিয়ামে। তো প্রথমবার এসেছি, জাস্ট এক্সপিরিয়েন্সটা অসাধারণ ছিল। জাস্ট ভিডিওটা দেখতে থাকো তোমরা। বাইরে এখানে বোর্ড ছিল, সেখানে লেখা ছিল আউটসাইড ফুড নট অ্যালাউ, বাইরের খাবার অ্যালাউ নেই। লাইট সাউন্ড শো হয়, সেটা হচ্ছে 100 রুপিস টিকিট। আর এখানের এন্ট্রি ফি হচ্ছে অনলি 30 রুপিস। তো এখানে বন্ধু চলে গেছে আমার টিকিট কাটতে, আর টিকিট কেটে নিয়েছে পার পার্সন বললো 30 রুপিস করে, দুজনা 60 রুপিস। তো চলো যাওয়া যাক। আর এখানে দেখো টয়লেটের থিমটাও না পুরো জেলের মতো করে করা, পুরো মনে হচ্ছে টয়লেট যাচ্ছি না জেলে যাচ্ছি বোঝা যাবে না। আর এখানে কিছু শপ ছিল যেখান থেকে তোমরা কেনাকাটা করতে পারো। প্রথমেই ঢুকেই বাঁ দিকে ছিল কারার ওই লৌহ কপাটের, এখানে কবিতাটা লেখা, প্লাস এখানে গান বাজছিল। পরিবেশটা যে কেমন ছিল না বলে বোঝাতে পারবো না, একেতে বৃষ্টি, তার উপর এরকম একটা জায়গা। ফাইনালি আমরা চলে এসেছি আলিপুর জেল মিউজিয়ামে, তাও আবার বৃষ্টির মধ্যে। সবে এখন ঢুকেছে, এন্ট্রি হয়েছে আমাদের। এবার দেখি কি কি আছে সামনে, এখানে দেওয়া আছে কি কি রয়েছে, চলো দেখা যাক। ফাঁসির মঞ্চ, ওয়াচ টাওয়ার, প্রদর্শনী কক্ষ, আচ্ছা আরও সব রয়েছে, লাইট সাউন্ড, পানীয় জল, শৌচাগার, এরকম করে সব সামনে সোজা, তাই তো। মাত্র 2 পা এগিয়ে ছিল ডান দিকে শহীদ স্মৃতিস্তম্ভ, যে স্বাধীনতা সংগ্রামীরা ফাঁসির মঞ্চে কিংবা অমানসিক অত্যাচারের শিকার হয়ে অথবা অসুস্থ হয়ে এই বন্দিশালায় মৃত্যুবরণ করেছেন এবং কেউ কেউ আত্মহননের পথ বেছে নিয়েছেন, তাদের এই স্মৃতিস্তম্ভের মাধ্যমে স্মরণ করা হয়েছে। যারা দেশের জন্য এইভাবে আত্মোৎসর্গ করেন তাদের নাম খোদাই করা আছে এই স্মৃতিস্তম্ভের নিচের ফলকে। এটা হচ্ছে আলিপুর মিউজিয়ামের মানচিত্র। এই যে টালিনালা, এটাকে গিয়ে বলো। দেখে তোমরা বুঝতেই পারছো মানুষ প্রথম জেলে গেলে এতটা খুশি হয়, আর আমরা প্রচণ্ড খুশি জেলে এসে, দেখতেই পাচ্ছো। বাট বৃষ্টিতে একটুখানি মৌসামটা অন্যরকম করে দিয়েছে, বাট যাই হোক বৃষ্টির মধ্যে আমরা জেল এনজয় করছি। চলো তোমরাও দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। বাদিকে রয়েছে আমাদের ফাঁসির মঞ্চ, মানে আমার নামটা শুনে কেমন, আমাদের দুজনের না না তোদের দুজন, আমাদের দুজনের নয়, মানে শুনেই কেমনটা লাগছে। যাই হোক, তো আর এইদিকে হচ্ছে আমাদের মেন জায়গাগুলো দেখতেই পাচ্ছ, নেতাজি কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ, চিত্তরঞ্জন দাস কক্ষ, যতীন্দ্রমোহন সেনগুপ্ত, মানে যে কক্ষে ওনারা ছিলেন। দুদিকে দুটো দুদিকে আছে এরকম, এদিকে একটা এদিকে একটা। ফার্স্টে আমরা এটাতে যাব, তারপর আমরা এটাতে যাব। চ ভেতরে ঢুকতেই মনের মধ্যে না কেমন যেন করছে। আমরা ইতিহাসের পাতায় যাদের নাম পড়ে এসেছি, যাদের ছবি দেখে এসেছি, যাদের স্বাধীনতা সংগ্রামের গল্প শুনে এসেছি, আজ আমরা সেই জায়গায় যে দেশের জন্য লড়াই করে তারা কতটা না কষ্ট করেছেন। চলে এসেছি সেই আলিপুর জেলখানায়। প্রথমেই চলে যাচ্ছি আমরা দোতলায় নেতাজি কক্ষে। তো নেতাজি সুভাষচন্দ্র বোস 1897 থেকে 1845 আইন অমান্য অপরাধের এই ভবনের এই কক্ষে 1930 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত কারারুদ্ধ ছিলেন। প্রথমে তিনি কয়েকটা মাস নীরবেই বইয়ার করেছিলেন এবং ধ্যান করে কাটিয়েছিলেন। বাট 1930-এর এপ্রিলে আলিপুর সেন্ট্রাল জেলের বন্দি কয়েকজন কংগ্রেস নেতাকে অমানসিকভাবে লাঠিপেটা করা হয়। অপরাধ, তারা অন্যের বন্দীদের ওপর প্রহারের অকথ্য অত্যাচারের প্রতিবাদ করেছিলেন। সুভাষের মাথায় আঘাত লাগে এবং তিনি প্রায় ঘণ্টাখানেক অজ্ঞান অবস্থায় ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেতাজি মিত্র সংঘের বিরুদ্ধে আজাদ হিন্দ ফৌজ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেন। এই সব কিছু লেখা ছিল পাশের এই যে দেখতে পাচ্ছ সুন্দর ফ্রেমটাতে। তারপর চলে যাচ্ছি আমরা সোজা চিত্তরঞ্জন দাস কক্ষে। চিত্তরঞ্জন দাস উনি ছিলেন কলকাতা পুরসভার প্রথম মেয়র, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। 1921 সালে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণের জন্য এই ভবনের দ্বিতীয় তলে 8 নম্বর কক্ষে বন্দী ছিলেন তিনি। আর এই কক্ষে ছিলেন যতীন্দ্রমোহন সেনগুপ্ত। এপ্রিলে 1930 এবং 22শে অক্টোবর 1932 হইতে 5ই জুন
1933 পর্যন্ত এই কারাগারে তিনি ছিলেন। এই ব্যাপারে এই সংক্রান্ত সব কিছু এখানে পাশের ফ্রেমে লেখা ছিল। সত্যি এক অনন্য অনুভূতি এখানে আমরাও দেখতে পাচ্ছিলাম। দেখতেই পাচ্ছ এই পুরো যে জেলখানার যে কক্ষগুলো আমাদের সেই মহান মহান স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন। এবার চলে যাচ্ছি আমরা ফাঁসির মঞ্চে। সত্যি গায়ে কেমন যেন একটা কাঁটা দিয়ে উঠছে, ভাবনার বাইরে। আর বৃষ্টি, এখানে ঢুকতেই এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আগের দিন রাত্রেবেলায় এইখানে জেলখানার কয়েদিদের এনে রাখা হতো। আর এইটা হচ্ছে অটোপসি রুম। আমি তো ভেতরে ঢুকতেই পাচ্ছিলাম না। এখনও মনে হচ্ছে সেই স্বাধীনতা সংগ্রামীদের চিৎকার, কষ্ট, বেদনা জাস্ট ফিল করতে পারছি। এইখানে তাদের পোস্টমর্টম করা হতো। আমার গাটা ভারী যাচ্ছে আমার। হ্যাঁ, আমারও সেম সেম। এইখান থেকে সব দেখতো, মানে যারা কয়েদি, হ্যাঁ, ওদেরকে দেখাতো, পোস্টমর্টম দেখাতো, পোস্টমর্টম দেখতো, সবই দেখতো। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে আর আমরা এখন পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ পেছনে এরকম ফাঁসির মঞ্চ রয়েছে। আর এখানে ঢোকার সাথে সাথে আমাদের গাটা না সত্যি কেমন করছে, মানে রিয়েলি। আর জোরে বৃষ্টি নামতে শুরু করেছে, বল, মানে গা ভারী হয়ে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে। এরকম কাঁপছে আমারও, গাটা কিরকম মনে হচ্ছে ভারী হয়ে যাচ্ছে সত্যি। মানে কি বলবো, মানে আর এই জায়গাটা ঢুকলে সবারই মানে মানে মাথা ঘুরে যাবে এমন একটা জায়গা অটোমেটিকলি। আর বৃষ্টিও কি নেমেছে জোরে, বাপরে বাপ। বৃষ্টিও বলছে তাড়াতাড়ি যাও এখান থেকে। ওখান থেকে বেরিয়ে কিছু দূর এগিয়েছিল এক বিশেষ ব্যক্তির সেল। সেটাকে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণের জন্য 1934 সালে 17 ফেব্রুয়ারি থেকে 7 মে 80 দিন এই ভবনে, এই কক্ষে ব্রিটিশ সরকার কর্তৃক কারারুদ্ধ ছিলেন তিনি। তার কন্যা ইন্দিরা নেহেরু, পরবর্তীকালে ইন্দিরা গান্ধী নামে পরিচিত ভারতের প্রধানমন্ত্রী, 2 সপ্তাহ অন্তর 20 মিনিটের জন্য তার সাথে দেখা করতে আসতেন। পিতা এবং কন্যা কারাকক্ষের বাইরে অঙ্গনে এই গাছের তলায় বসতেন। কক্ষ ছিল একটিমাত্র জানলা এবং ন্যূনতম প্রয়োজনীয় জিনিস। জেলের কি কড়া সিস্টেম এখানে ছিল, দেখতেই পাচ্ছ। লকটা এইভাবে দেওয়ালের মধ্যে থেকে ফিট করা, আর এইভাবে কোনোভাবেই কোনো আসামি বাইরে বেরিয়ে যেতে পারবে না। তখনকার যুগে ব্রিটিশ শাসন আমলে এসে কী করা পদক্ষেপ, কী করা পাহারা যে তারা নিয়েছিল, সেই দৃষ্টান্ত আমরা আজ এই জেলে দেখতে পাচ্ছি। তারপর আমরা চলে গেলাম কিছু দূর এগিয়ে ওয়াচ টাওয়ারে। এটা ছিল ওয়াচ টাওয়ার, যেটা পুরো জেলের মাঝ বরাবর ছিল। আর এখানেই ছিল দ্বীপান্তরের বন্দি জীবনের এইখানে কিছু স্মৃতিফলক, ছোট ছোট ভিডিও ক্লিপ। চলো ভেতরে গিয়ে দেখা যাবে। দেখো, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ছিল এই দ্বীপান্তরের যে জেলখানাটা। সেটা তো আমরা এখন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যেতে পারবো না। তো যথারীতি এইখানে একটা টিভির মাধ্যমে বোঝানো হচ্ছে, দেখানো হচ্ছে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তখনকার সময় কিভাবে স্বাধীনতা সংগ্রামীরা সময় কাটাতো। সেই 19 শতকের শেষ থেকে ঔপনিবেশিক ভারতের স্বাধীনতা সংগ্রামের অসংখ্য সৈনিক ছিলেন। সহস্র পথের বিপ্লবীরা, ফাঁসির পাশাপাশি যাদের বেশিরভাগেরই দ্বীপান্তরে শাস্তি হয়েছিল। আন্দামানে মূলত তাদের জন্যই বানানো হয়েছিল নিশ্ছিদ্র ও দুর্ভেদ্য দুর্গের মতো সেলুলার জেল, কালা পানি নামেও যা পরিচিত ছিল। তো এখানে তোমরা গেলে সবটাই দেখতে পারবে। আর কি সুন্দর করে এখানে দেখো মূর্তি বানিয়ে দেওয়া আছে। আর এখানে অবশ্যই তোমরা ক্যামেরা নিয়ে যেতে পারবে, ছবি তুলতে পারবে। চলে যাব আরও এক বিশেষ ব্যক্তিত্বের সেলে। তিনি কে? তিনি আর কেউ নন, কাজী নজরুল ইসলাম, যার গান আমিও ছোটোবেলায় শিখেছি, যেটা নজরুল গীতি নামে পরিচিত। এক অনবদ্য পরিবেশের অভিজ্ঞতার সাক্ষী আমি হলাম। ভীষণ সুন্দর জায়গা, ভীষণ ভালো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আর লাইক করে দাও, আর ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দাও। আর অবশ্যই এই জায়গায় বেড়াতে যাও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। এখনকার জন্য টাটা, বাই বাই।